আজকে মাইক্রোসফট এক্সেলের হচ্ছে 2 নাম্বার ক্লাস। আমরা 2 নাম্বার ক্লাসে দেখব আসলে কিভাবে মাইক্রোসফট এক্সেল কাজ করে এবং আমরা আজকে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বারিং, স্টাইল, সেলস এবং হচ্ছে এডিটিং এই রিবনগুলো নিয়ে। আমরা হোম ট্যাবের আন্ডারে আছি, তো আমাদের এই কাজগুলো আগে জানতে হবে, অথবা আমরা এই কাজগুলো বাদ দিয়েও আমরা অন্য কাজগুলো করতে পারি। তবে আমাদের এই কাজগুলো জানলে আমাদের মাইক্রোসফট এক্সেল ব্যবহার করাটা অনেক সহজ হবে। অর্থাৎ যারা নতুন, অর্থাৎ আপনারা যারা শিখছেন তাদের কাছে মাইক্রোসফট এক্সেলটা সহজ হয়ে যাবে, আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আমি একটু জুম করে নিলাম পেজটাকে। তো প্রথমে হচ্ছে আমরা যদি কোনো কিছু টাইপ করি, আমি যেমন এখানে টাইপ করলাম সিরিয়াল, তারপর আমি পরের সেলটাতে ক্লিক করব অথবা হচ্ছে ট্যাব বাটন প্রেস করে পরের সেলটাতে যাব। এখানে লিখলাম নেম, তারপরে ট্যাব বাটন প্রেস করলাম, এখানে লিখলাম রোল, এখানে লিখছি মার্ক, তারপরে আমি ট্যাব বাটন প্রেস করে আমি এখানে লিখছি গ্রেড। এই কয়েকটাই লিখলাম আপাতত। তো এখন আমি যদি এই সিরিয়ালগুলো ফিল আপ করতে চাই, আমাকে ফিল আপ করতে হবে। যেমন আমি 1 টাইপ করলাম, 1 টাইপ করার পর এই সেলটাতে একবার ক্লিক করে অথবা হচ্ছে এই কর্নারে নিয়ে আসলে প্লাস সাইনটা ছোটো হয়ে যাবে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরার পর বাম বাটন চেপে ধরে, অর্থাৎ মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নামাই, তাহলে সিরিয়ালগুলো অটোমেটিক্যালি আসবে। আমি 1 থেকে 5 পর্যন্তই রাখলাম আপাতত। এখন নেম আমি এখানে টাইপ করব। এখন দেখা যাচ্ছে আমাকে টাইপ করলে অনেক বেশি সময় লাগবে, আমি শুধুমাত্র একটা নাম এখানে টাইপ করলাম। আর এই চাচ্ছি যে এই নামগুলো বাকি সেলগুলো তো অটোমেটিকলি কপি করতে। এবার হচ্ছে রোল নাম্বার আমি এখানে একটা লিখি, সেটা হচ্ছে আমি রোল নাম্বার লিখি 1, তারপর হচ্ছে মার্ক লিখে এখানে লিখি 55, আর গ্রেড হচ্ছে বি গ্রেড, তাই তো? তো এই কয়েকটা বিষয় লিখে রাখি। তো এই ছকটাতে আমরা মূলত এই রিবন থেকে, মানে এই ক্লিপবোর্ড রিবনটা থেকে কী করতে পারি সেটা একটা বিষয়। প্রথমে কাজ হচ্ছে কপি করা। এই লেখাটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে লেখাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কপি লেখাতে ক্লিক করলাম। এই ক্লিক করার পর নিচের সেলটাতে ক্লিক করব, পেস্ট লেখার ক্লিপবোর্ডে ক্লিক করলেই লেখাটা এখানে চলে আসবে। এটা হচ্ছে কপি করা। মাইক্রোসফট ওয়ার্ডেও ঠিক একইভাবে আমরা কপি করছিলাম, ঠিক একইভাবে আমরা 2টি লেখাকে একসাথে সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমি এই কপি লেখাটাতে ক্লিক করলাম, 2টা সেলকে সিলেক্ট করার পর পেস্ট লেখার ক্লিপবোর্ডে ক্লিক করলাম, লেখাটা চলে আসলো। অথবা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে সি প্রেস করবো, আমি এটা লেখাতে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে সি চাপ দেবো, কন্ট্রোল সিতে হচ্ছে কপি। আবার যেই সেলটাতে রাখতে চাই সেই সেলটাতে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করলে লেখাটা চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট উপায় কিবোর্ড থেকে। আর কপি করার উপরের দিকে আছে কাট, মানে স্থানান্তর করা। আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে চাই তাহলে সেটাকে আমাদেরকে কাট করতে হবে। এখন কাট করার জন্য আমি এই প্রথমে লেখাটাকে সিলেক্ট করি, অথবা দ্বিতীয় লেখাটাকে আমি দ্বিতীয় সেলটাতে সিলেক্ট করছি। আমি এখানে কাট লেখাটাতে ক্লিক করলাম, লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কোথায় রাখতে চাই, আমি এই সেলটাতে রাখতে চাই। এই সেলটাতে ক্লিক করে পেস্ট লেখার ক্লিপবোর্ডে ক্লিক করলাম, এখান থেকে কাট হয়ে এখানে চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কাট করলাম, কপি করলাম, কাট কপি দুইটাই আমরা দেখতে পারলাম। তো এখানে আমি আবার কাট করব কিবোর্ড থেকে, আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে এক্স চাপ দিলাম, কন্ট্রোল এক্স থেকে কাট হয়ে গেছে, কিন্তু লেখাটা দেখা যাচ্ছে। আমরা রাখতে চাচ্ছি এই সেলটাতে, আমরা এই সেলটাতে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দেবো, লেখাটা চলে আসবে এখানে। এটা হচ্ছে পেস্ট করা। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এক্সতে কাট, আর কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট। তো এরপরে নিচের দিকে দিয়ে একটা ব্রাশের মতো দেখা যাচ্ছে। আমাদের কিন্তু কম্পিউটারে লেখা থাকবে এগুলোতে কাট, কপি, পেস্ট। আর এটার নাম হচ্ছে ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টারটা আমরা পরে দেখবো, এখন না। এই ফরম্যাট পেইন্টারের কাজ একটা চমৎকার একটা কাজ আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। অর্থাৎ এই কাজগুলো শেষ করে আমরা ফরম্যাট পেইন্টার নিয়ে আলোচনা করব। তো এরপরের কাজ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ক্যালিব্রি, অর্থাৎ হচ্ছে ক্যালিব্রি হচ্ছে এই লেখাগুলোর নাম। আমি এই ইনফরমেশনগুলোকে পূরণ করে দিই, মানে নিচের এই ছকগুলো সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এইভাবে। এখান থেকে সিলেক্ট করে নিলাম, এই কর্নারে নিয়ে এসে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামালাম, বাকিগুলো কপি হয়ে আসলো। অর্থাৎ একই ডেটা নিচেরগুলোতেও শো করছে, আমরা এইভাবেও কপি করতে পারি। তো আমি ক্যালিব্রি দেখতে পাচ্ছি এখানে, এই ক্যালিব্রি হচ্ছে ফন্টের নাম। আমরা এই লেখাটাকে ক্লিক করে, আমরা লেখাটার ক্লিক করে নেওয়ার পর আমরা এই ক্যালিব্রির এখানে ক্লিক করে আমরা এর ফন্টের ধরন পরিবর্তন করতে পারবো, যে কোনো ধরনের ফন্ট ব্যবহার করতে পারবো। তো তার আগে আমি আরেকটা কাজ করি, উপরের দিকে আমি একটা রো বাড়াই নিই, কারণ যেহেতু এখানে একটা স্টুডেন্ট রেজাল্ট শিট, আমি উপরের দিকে টপে স্টুডেন্ট রেজাল্ট শিট কথাটা লিখতে চাচ্ছি। তো উপরের দিকে যদি আমি একটা রো বাড়াতে চাই তাহলে এই জায়গাতে রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর নিচের দিকে দেখি এখানে লেখা আছে ইনসার্ট লেখাতে ক্লিক করলেই উপরের দিকে একটা রো বাড়বে। আবার যদি কলামের ক্ষেত্রে, যেমন ধরেন আমার এখানে একটা কলাম দরকার, সেক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করতে পারি, আবার ইনসার্ট লেখাতে ক্লিক করলে এখানে একটা কলাম তৈরি হয়ে যাবে। তো আমি আপাতত এই কলামটাকে ডিলিট করে দিচ্ছি, আপাতত দরকার নেই।
আমরা উপরের দিকে একটা রো তৈরি করলাম। এখন এই রোটাতে আমরা হেডলাইন লিখব, যেমন স্টুডেন্ট রেজাল্ট শিট, স্টুডেন্টস এই কথাটা লিখলাম, এই কথাটা থাকলো। এখন এই লেখাটাকে মাঝখানে রাখা, আরও সাজানো, এটা আমরা সবগুলোই কাজ আজকে শিখবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে লেখাটা আছে, এই লেখাটার নাম হচ্ছে ক্যালিব্রি বডি। এই ক্যালিব্রি আমরা দেখতে পাচ্ছি ক্যালিব্রি। এখন এই লেখাটাকে বিভিন্ন স্টাইলে মানে রাখা যাবে। আমরা লেখাটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে ফন্টের ধরনগুলো আমরা পাবো। এখান থেকে আমি এরিয়াল ব্ল্যাক নামের একটা ফন্ট আছে, সেই ফন্টটাকে সিলেক্ট করলাম। দেখেন লেখাটা অনেক ডিপ হয়ে গেছে এবং এটা মোটা হয়ে গেছে, এটা কিন্তু সাজানো হয়ে গেলে এখান থেকে আমরা ফন্টগুলোকে পরিবর্তন করতে পারবো। আবার লেখাটাকে সিলেক্ট করে এখানে সিলেকশনটা এমন যে আপনি ক্লিক করলেই সিলেক্ট করতে পারবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবো। এখান থেকে ফন্ট সাইজ পরিবর্তন করা যাবে। আবার এখানে দুইটা এ দেয়া আছে, দুইটাই ক্যাপিটাল লেটারে, এটা হচ্ছে গ্রো ফন্ট। আমরা এখানে ক্লিক করে যতবার ক্লিক করব ফন্ট বড় হতে থাকবে। আবার এখানে ক্লিক করলে ফন্টটা ছোট হতে থাকবে, আমরা এখানে ক্লিক করে ফন্টটাকে ছোট করতে পারি। আমরা এই দুইটার মধ্যে ফন্টগুলোকে বড় এবং ছোট করতে পারবো। আবার এখানে আছে বোল্ড, আর এরিয়াল ব্ল্যাক যে ফন্ট আমরা ব্যবহার করছি এটা মূলত বোল্ড করাই আছে। আমরা যদি তারপরেও ক্লিক করি তারপর এটা বোল্ড অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু এই লেখাটা বোল্ড হয়েই থাকবে। আমরা অন্য কোনো লেখাতে যদি বোল্ড ক্লিক করি তাহলে লেখাটা বোল্ড হবে, একটু ডিপ হয়ে যাবে। আই লেখাতে ক্লিক করলে এটা ইটালিক হবে, লেখাটা বেঁকে যাবে। আবার ইউ লেখাতে ক্লিক করলে আন্ডারলাইন আসবে। আমরা বোল্ড, আমরা আন্ডারলাইন, ইটালিক এগুলোকে আমরা উঠিয়ে দিচ্ছি, আপাতত আমাদের এটা প্রয়োজন নেই। তো এই লেখাটাকে আমরা এই ছকটাকে চাচ্ছি যে একটা টেবিলের ভিতরে রাখতে। আমরা যদিও বা এখানে টেবিলের মতো দেখতে পাচ্ছি এই এক্সেল শিটটাতে, তারপরে এটা কিন্তু টেবিল না। তো আমরা যদি একটা টেবিলের মতো রাখতে চাই তাহলে সবগুলোকে সিলেক্ট করব, অথবা প্রথমে এই হেডলাইনটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমরা এখানে দেখব যে লেখা আছে বর্ডার, এই জায়গাটাকে, এটাকে একটা বর্ডার, এটা লেখাটা নেই কিন্তু এখানে বর্ডার দেখা যাচ্ছে। আমরা এখানে বর্ডারে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসি, এটাকে আমি ঠিক আউটসাইড বর্ডার আমি এখানে সিলেক্ট করে দিলাম। আমি এর বর্ডারটা আউটসাইডে দিলাম, এটা আউটসাইডে বর্ডারটা আসবে, এর ভিতরের লাইনগুলো পরিবর্তন হবে না। আর নিচের এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বর্ডারের এখানে ক্লিক করলাম। বর্ডারে ক্লিক করার পর আমি এখান থেকে অল বর্ডার্স লেখাটাতে ক্লিক করলাম, তাহলে পুরো ছকটাই বর্ডারের টেবিলের ভিতরে চলে আসলো। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম টেবিল ব্যবহার করতাম ঠিক সেই রকম টেবিল আমরা দেখতে পাচ্ছি। এরপর পাশের দিকে দেওয়া আছে ফিল কালার, আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল কালার। উপরের এই ছকটাকে পুরোটাকেই আমরা সিলেক্ট করলাম। পুরোটাকেই সিলেক্ট করার পর আমরা ফিল কালারে ক্লিক করে এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করে দিই। যেমন আমি এই কালারটা সিলেক্ট করলাম, এর কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা একটা হেডলাইন, সেক্ষেত্রে হেডলাইনের কালারটা পরিবর্তন হয়ে গেল। এরপর আমরা যদি নিচের এই লাইনটাকে সিলেক্ট করি, একটা সাব হেডলাইন, এটা মূল হেডলাইন আর এটা হচ্ছে সাব হেডলাইন। এই সাব হেডলাইনটাকে আমরা আবারও ফিল কালারে ক্লিক করে অন্য একটা কালার দিয়ে দিই। যেমন আমি এই কালারটা সিলেক্ট করলাম, এখান থেকে ডিপ কালারও ব্যবহার করতে পারি অথবা হচ্ছে হালকা কালারও ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে নিচের ছকটাকে সিলেক্ট করতে পারি, নিচের ছকটাকে সিলেক্ট করে নেওয়ার পর ফিল কালারে ক্লিক করে আমরা আলাদা একটা কালার দিয়ে দিই। এই কালারটা ব্যবহার করছি, একটা ছককে সিলেক্ট করে আবারও এখানে কালার ফিল ব্যবহার করছি, এখানে ক্লিক করে সিলেক্ট করে নেওয়ার পর কালার দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে আমরা কালার দিয়ে দিলাম। তবে এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যে হেডলাইনটা তৈরি করলাম এই লেখাটা আমাদের মানে ব্ল্যাক কালারের হয়ে আছে। আমরা এই লেখাটাকে সিলেক্ট করব, ফন্ট কালারে এখান থেকে আমরা এই কালারটাকে হোয়াইট করে দেব, কালারটা হোয়াইট হয়ে যাবে, তাহলে ভালো দেখা যাচ্ছে। এবার নিচের লেখাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, এই কালারগুলোকেও হোয়াইট করছি, কিন্তু কালারটা মানে হোয়াইট করার পরেও মানে এটা ডিপ হয়নি। এই ডিপ করার জন্য আমরা বোল্ড করে নেব, তাহলে এবার কিন্তু ডিপ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে, প্রথমে ফন্ট পরিবর্তন করতে পারি, ফন্টের সাইজ আমরা পরিবর্তন করতে পারি। ফন্টের সাইজ পরিবর্তন করার জন্য আমরা এখানে 2-3টে অপশন আছে, এটা করতে পারবো। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বর্ডার তৈরি করতে পারবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে ফিল কালার, এর ভিতরে কালারটাকে পরিবর্তন করতে পারবো। এরপর হচ্ছে আমরা ফন্ট কালার পরিবর্তন করতে পারবো, এই কয়েকটা কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফন্ট রিবনটা থেকে এই কাজটি করা যাচ্ছে। এরপর আমরা দেখি যে এখানে দেওয়া আছে অ্যালাইনমেন্ট, এগুলো খুব সহজ কাজ, মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা এই কাজগুলো করতে পারি। ওটা প্রথমের দিকেই করে নিতে পারেন, ওটা আগেও করে নেওয়া যায়। তো এখন আমরা অ্যালাইনমেন্টটা দেখব। অ্যালাইনমেন্টটা হচ্ছে কি, এই লেখাটা মূলত আমাদের মাঝখানে রাখা উচিত, নিচের লেখাগুলো মাঝখানে রাখা উচিত, এবং হচ্ছে এখানকার যে ছকগুলো তৈরি করা আছে এই সবগুলো লেখাই মাঝখানে রাখা উচিত, আমরা এটা রাখতে চাচ্ছি। তো আমি এই লেখাটাকে প্রথমে সিলেক্ট করব। অ্যালাইনমেন্ট থেকে আমি যদি সেন্টারে ক্লিক করি লেখাটা মাঝখানে যাবে না, এটা মাঝখানে যাবে না। কারণটা কি?
কারণটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে প্রত্যেকটা আলাদা সেল। এই সবগুলো সেলকে যদি আমি একটা সেলে কনভার্ট করতে চাই তাহলে আমাকে পুরোটাই সিলেক্ট করতে হবে। এখানে আমি পুরোটাই সিলেক্ট করলাম। পুরোটাই সিলেক্ট করার পর আমরা দেখি এই জায়গায় লেখা আছে মার্জ অ্যান্ড সেন্টার। এই মার্জ অ্যান্ড সেন্টার লেখাটাতে ক্লিক করলে এটা মিডিল পয়েন্টে যাবে এবং হচ্ছে এখানকার সেলটা পুরোটাই একটা সেলে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ বাকি রোগুলো এই লাইনগুলো থাকবে না, এই লাইনগুলো শো করছে না। আর নিচের লেখাগুলোকে সিলেক্ট করে এখানে কিন্তু আমরা মার্জ অ্যান্ড সেন্টার করতে পারবো না। এবার এই লেখাগুলোকে সেন্টার করতে গেলে আমরা এখান থেকে সেন্টার করতে পারবো। আমি এখানে দেখি এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন, সরি এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে রাইট অ্যালাইন। আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, লেখাগুলো একবারে সেন্টারে চলে আসলো। তো নিচের লেখাগুলোকেও আমরা ঠিক এইভাবে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে লেখাগুলোকে সেন্টার করে নিই, তাহলে ছকটা এখন আগের চেয়ে অনেক ভালো দেখা যাচ্ছে। এই কাজগুলো আজকে আমরা প্র্যাকটিস করব, বাকি কাজগুলো আমরা দেখব পরে ধারাবাহিকভাবে কীভাবে করা যায়। বোঝা গেছে বিষয়টা? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হোম লেখাটাতে ডাবল ক্লিক করলে এটা চলে যাবে, আবার হোম লেখাটাতে ডাবল ক্লিক করলে এটা আসবে। বুঝা গেছে? এখন কি পারবেন এটা করতে?